দিল্লির নির্বাচন কমিশন অফিসে পৌঁছলেন মুখ্য সচিব মনোজ পান। বিকেল 5টা পর্যন্ত সময়সীমা ছিল, কিন্তু 5টার আগেই কমিশন অফিসে কিন্তু পৌঁছে গিয়েছেন মুখ্য সচিব। সকালেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মুখ্য সচিব মনোজ পান্ত এবং বিকেল 5টা যেই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের তরফে, সেই সময়ের আগেই কিন্তু মনোজ পান্ত পৌঁছে গেলেন নির্বাচন কমিশনে। বৈঠক রয়েছে, জরুরি তলব করা হয়েছিল নির্বাচন কমিশনের তরফে, গতকালই সেই তলব করা হয় এবং সময় মতো কিন্তু পৌঁছে গিয়েছেন এবার মুখ্য সচিব। বিকেল 5টা পর্যন্ত সময়সীমা ছিল, 5টার আগেই কিন্তু পৌঁছে গেলেন এবার মুখ্য সচিব মনোজ পান্ত নির্বাচন কমিশনে। দিল্লির নির্বাচন কমিশনে সময়সীমার আগেই পৌঁছে গিয়েলেন মনোজ পান্ত। দিল্লির নির্বাচন কমিশন অফিসে পৌঁছলেন মুখ্য সচিব মনোজ পান্ত। বিকেল 5টা পর্যন্ত সময়সীমা ছিল, 5টার আগেই কমিশন অফিসে মুখ্য সচিব। সকালেই কিন্তু দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মুখ্য সচিব মনোজ পান্ত। আগেই কিন্তু বিকেল 5টা পর্যন্ত সময়সীমা ছিল, কিন্তু 5টার আগেই মুখ্য সচিব মনোজ পান্ত তিনি কিন্তু পৌঁছে গিয়েছেন নির্বাচন কমিশনে। তাকে তলব করা হয়েছিল কমিশনের তরফে, তার আগেই কিন্তু পৌঁছে গেলেন মুখ্য সচিব। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্যদা, মুখ্য সচিব মনোজ পান্তকে গতকালই আমরা দেখেছিলাম নির্বাচন কমিশনের তরফে কিন্তু তলব করা হয়েছে, তেমন কথাকে সামনে রেখে কিন্তু সকালবেলাতেই রওনা দেন মুখ্য সচিব দিল্লির উদ্দেশ্যে এবং 5টা বাজার আগেই কিন্তু মুখ্য সচিব পৌঁছে গেলেন নির্বাচন কমিশনের দপ্তরে। ঠিকই দেখো, রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত কিছুক্ষণ আগেই জাতীয় নির্বাচন কমিশনে পৌঁছেছেন এবং তাকে যে বিকেলবেলা যে বিকেল 5টা পর্যন্ত যে সময়সীমা দেওয়া হয়েছিল, হ্যাঁ সত্য, তুমি যেমনটা বলছিলে। দেখুন, বিকেল 5টা পর্যন্ত সময়সীমা ছিল, তার মধ্যেই রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত জাতীয় নির্বাচন কমিশনে পৌঁছেছেন। বলা যেতে পারে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তের কাছে কিন্তু আজকে একটা অগ্নি পরীক্ষা। তার কারণ হলো যে সাংবিধানিক বৈধতাকে তিনি চ্যালেঞ্জ করেছেন। কেন সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করেছেন? প্রথমত, জাতীয় নির্বাচন কমিশন ভোটার তালিকার কারচুপি নিয়ে যে অভিযোগ পেয়েছিল, তাতে বারুইপুর পূর্ব এবং ময়না এই দুই বিধানসভার ইআরও এবং এইআরও, দুজন এইআরও এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর, তাদের বিরুদ্ধে অভিযোগ এসেছিল। তারা তথ্যের যে সুরক্ষা, সেই সুরক্ষার প্রশ্নে তারা কিন্তু সেই জায়গায় তাদের কারচুপি জাতীয় নির্বাচন কমিশনের নজরে এসেছিল। তারপরেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে চিঠি দেওয়া হয় রাজ্যের মুখ্য সচিবকে এবং সেখানে চিঠিতে উল্লেখ করা হয়েছিল যে এদেরকে সাসপেন্ড করতে হবে এবং এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, এদের বিরুদ্ধে এফআইআর করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল চিঠিতে। কিন্তু তারপরেও রাজ্যের তরফ থেকে কিন্তু কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। তারপরে দ্বিতীয়বার রিমাইন্ডার লেটার বলা যেতে পারে একটা দেওয়া হয়েছে মুখ্য সচিবকে এবং সেখানে একটা নির্দিষ্ট টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল ঠিক তার পরের দিনই, অর্থাৎ বিকেল 3টের মধ্যে রাজ্য কি পদক্ষেপ নিচ্ছে এই দুই ইআরও, দুই এইআরও এবং এই ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে, সেই বিষয়ে তাকে জানাতে হবে এবং সেই সঙ্গে তাকে আজকে বিকেল 5টার মধ্যে হাজিরা দেওয়ার কথা বলা হয়। এবং সেক্ষেত্রে দেখা যায় যে দ্বিতীয়বার যখন চিঠি দেওয়া হয়, তারপরে মুখ্য সচিবের তরফে কিন্তু একটি রিপ্লাই দেওয়া হয়েছিল, উত্তর দেওয়া হয়েছিল জাতীয় নির্বাচন কমিশনে এবং সেই চিঠিতে বলা হয়েছিল যে রাজ্য এই ইআরওদের বিরুদ্ধে তদন্ত
প্রক্রিয়া চালু করেছে এবং সেখানে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র দপ্তরের একজন আধিকারিকের নেতৃত্বে এই তদন্ত প্রক্রিয়া চলবে এবং সেই সঙ্গে চিঠিতে উল্লেখ করা হয়েছিল যে একজন আধিকারিক, একজন এইআরওর বিরুদ্ধে, একজন এইআরও এবং একজন অস্থায়ী যে ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে তাদেরকে ভোটার তালিকা সংশোধন এবং পরিমার্জনের যে কাজ চলছে অর্থাৎ নির্বাচনের কাজ থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হচ্ছে। এই বিষয়টিকে কিন্তু কোনোভাবেই ভালো চোখে দেখেনি জাতীয় নির্বাচন কমিশন এবং সে কারণেই ঠিক তারপরেই মুখ্য সচিবকে তলব করা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনে। আজকে বিকেল 5টার মধ্যে তাকে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে এবং ইতিমধ্যেই তিনি হাজিরা দিয়েছেন। সেখানে গিয়ে বেশ কিছু প্রশ্নের মুখে স্বাভাবিকভাবেই রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থকে পড়তে হবে। প্রথমত জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে চিঠি দেওয়া হয়েছিল, যে চিঠিতে সরাসরি ভোটার তালিকার কারচুপির বিষয়টি নজরে এসেছে, সেটা উল্লেখ করার পরও কোনো রকম ব্যবস্থা কেন বা কোনো রকম পদক্ষেপ রাজ্যের তরফে কেন নেওয়া হলো না? সবচেয়ে বড় প্রশ্ন হলো এই প্রশ্নের সম্মুখীন আজকে মুখ্য সচিবকে হতে হবে, সেটা বলার অপেক্ষা রাখে না। এবং দ্বিতীয়ত যখন তাকে রিমাইন্ডার লেটার দেওয়া হলো, তাকে মনে করিয়ে দেওয়া হলো যে বলা হয়েছে যে এদের বিরুদ্ধে কি শাস্তি নেওয়া হচ্ছে, রাজ্য কি পদক্ষেপ করেছে, সেই প্রশ্নও কিন্তু দ্বিতীয়বারের রিমাইন্ডার লেটারে ছিল। এবং তারপরেও দেখা গেল যখন 5 জনকে চিহ্নিত করা হয়েছে, 2 জন ইআরও, 2 জন এইআরও এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর, সেই 5 জনের মধ্যে একজন আধিকারিককে, কার্যত একজন আধিকারিককে কাজ থেকে সরিয়ে দেওয়া হলো, তাকে অব্যাহতি দেওয়া হলো, কিন্তু তার বিরুদ্ধে কিন্তু কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি এবং অন্য আরেকজন ডেটা এন্ট্রি অপারেটর, তাকেও নির্বাচনের কাজ থেকে অব্যাহতি দেওয়া হলো। এই প্রশ্নের সম্মুখীনও কিন্তু আজকে স্বাভাবিকভাবেই হতে হবে রাজ্যের মুখ্য সচিবকে। তুমি জানো যে নির্বাচনের প্রক্রিয়া সারা বছর ধরেই চলে এবং সংবিধানের যে 324 ধারা, সেই 24 ধারা অনুযায়ী এসআইআর এর যে প্রক্রিয়া, এসআইআর এর প্রক্রিয়ার তার যে প্রিপারেশন, সেই প্রিপারেশন কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং নির্বাচনের কাজে যে সমস্ত কর্মীরা যুক্ত থাকেন সরাসরি কিন্তু তারা জাতীয় নির্বাচনের অধীনে কর্মরত থাকেন, তার মধ্যে কিন্তু কোনো রকম অন্য কেউ থাকেন না। সেক্ষেত্রে যদি শাস্তিমূলক ব্যবস্থার কোনো রকম নির্দেশ দেওয়া হয় জাতীয় নির্বাচন কমিশনের তরফে, তাহলে কেন তা কার্যকর করা হলো না? এই প্রশ্নটাই কিন্তু আজকে, এই প্রশ্নেরই সম্মুখীন হতে হবে আজকে রাজ্যের মুখ্য সচিবকে খুব স্বাভাবিকভাবেই। সেক্ষেত্রে যেহেতু তিনি বলা যেতে পারে এটা সাংবিধানিক একটা বৈধতা এবং যদি এই ধরনের অপরাধ সংগঠিত হয়, ভোটার তালিকার কারচুপির মতো অপরাধ, যেখানে জাতীয় নির্বাচন কমিশন মনে করছে যে 2026-এর বিধানসভা নির্বাচন শুধু এ রাজ্যের ক্ষেত্রে নয়, গোটা দেশেই এসআইআর এর আগে এই ভোটার তালিকাকে স্বচ্ছ এবং নির্ভুলভাবে করতে, সেই জায়গায় যদি কারচুপির ঘটনা ধরা পড়ে তাহলে তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না? তাহলে কি রাজ্য পক্ষান্তরে এই ধরনের কারচুপিকে প্রশ্রয় দিচ্ছে? এই প্রশ্নও কিন্তু আজকে মনোজ পন্থের সম্মুখীন হতে হবে। খুব স্বাভাবিকভাবেই তার উত্তর তিনি কি দেবেন সেই দিকেও কিন্তু আমাদের নজর থাকবে এবং বলা যেতে পারে যে সেই জায়গায় দাঁড়িয়ে তদন্ত প্রক্রিয়া যে কথা বলা হয়েছে চিঠিতে, তদন্ত প্রক্রিয়ার কথা কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের তরফে বলা হয়নি, সরাসরি শাস্তির ব্যবস্থার কথা বলা হয়েছিল। এবং সেক্ষেত্রে যদি দেখা যায় যে গোটা দেশে যখন এসআইআর প্রক্রিয়া চলছে তখন এ রাজ্যের মুখ্য সচিবকে সেখানে তলব করা, সেটাও কিন্তু অন্যান্য রাজ্যের কাছেও কিন্তু এটা একটা মেসেজ বলা যেতে পারে জাতীয় নির্বাচন কমিশনের। ফলে আর কিছুক্ষণ পরেই তাকে যে নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছিল বিকেল 5টা, তার মধ্যেই তিনি সেখানে পৌঁছেছেন। রাজ্যের তরফেও তিনি কি প্রক্রিয়া, কি প্রসেসিং শুরু হয়েছে এই 4 জন আধিকারিক এবং একজন ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে, সেই বিষয়টাও তিনি জাতীয় নির্বাচন কমিশনের সামনে তুলে ধরবেন। তিনি তাদের কতটা আশ্বস্ত করতে পারবেন, তাদের কতটা কনভিন্স করতে পারবেন, তার উপরেই নির্ভর করছে কিন্তু রাজ্যের মুখ্য সচিবের আগামী দিনে তার বিরুদ্ধে কোনো রকম কি শাস্তিমূলক ব্যবস্থা বা তিনি কি কোনো শাস্তির মুখে পড়তে চলেছেন, সেই প্রশ্নটাও কিন্তু এখন সবচেয়ে বড় হয়ে দাঁড়াচ্ছে। অনেক ধন্যবাদ সত্যদা। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। দিল্লি নির্বাচন কমিশনের অফিসে কিন্তু পৌঁছলেন মুখ্য সচিব মনোজ পন্থ। 5টার সময়সীমা ছিল, কিন্তু সময়সীমার আগেই কিন্তু পৌঁছে গিয়েছেন মুখ্য সচিব। তাকে গতকালই তলব করা হয়েছিল নির্বাচন কমিশনের তরফে এবং সেই তলবকে সাড়া দিয়েই সকালবেলায় দিল্লির উদ্দেশ্যে রওনা দেন মনোজ পন্থ এবং তার বিকেল 5টায় যে হাজিরা দেওয়ার কথা, 5টার আগেই কিন্তু মনোজ পন্থ মুখ্য সচিব তিনি কিন্তু পৌঁছে গেলেন দিল্লির নির্বাচন কমিশনের দপ্তরে।